নতুন মুখ দেখতে যে গিফট দিতে হয় তা কি আপনারা জানেন না? কেউ কিছু দিলেন না নতুন মুখ দেখে, এখন গিফট না দিয়েই চলে যেতে বলছেন? এই পিচ্চি বলে কি? কিসের গিফট? পিচ্চি, তোমার নাম কি? আপনাদের খাতায় লেখা নাই, এখন আবার বলতে হবে? ঠিক আছে বলছি, আমার নাম শালুক। লিসেন, তুমি হসপিটালে এসেছো, এখানে পাত্রী দেখার জায়গা নয়। বের হও, আরও রুগী ওয়েট করছে আমার জন্য। আপনি তো খুবই পচালো, আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আমি কিন্তু বাবাকে বলে দেব আমার বাবা আপনাকে পানিশ করবে, তবে আমি চাইলে আপনাকে বাঁচাতে পারি। পিচ্চি মেয়েটার কথায় নীল বেশ মজা পেল। সিরিয়াল পেপারসে বয়সের জায়গায় কালো কালি খচিত ১৩ বছর শব্দটায় নজর বুলিয়ে নিল নীল। তারপর নজর ঘুরিয়ে সামনের রুগীর চেয়ারে বসা মেয়েটির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তাহলে তুমি কিভাবে বাঁচাবে শুনি? খুব সোজা, আমার পাওনা গিফট আমাকে দিন, আমি বাবার কাছে তাহলে কিছুই বলবো না। বাট তুমি তোমার বাবাকে কি বলবে? আমি তোমাকে বের হতে বলছি শুধু। বাবা তো আর সেটা জানে না। এত কিপটা কেন আপনি ডাক্তার? ওকে ওকে, তোমার একটা গিফট চাই তো? কি দিব? এটা নিয়ে যাও। ওয়াও, শোপিস। ওয়েট পেপার। অনেক কিউট। বাই বাই ডক্টর। শালুক খুশি হয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। পরের সিরিয়ালে রুগী দেখায় ব্যস্ত হয়ে যায় নীল। ভুলে যায় সে শালুক নামের পিচ্চি মেয়েটির কথা। দীর্ঘ ৬ বছর পর ইউনিভার্সিটিতে পা রেখেই ধাক্কা লাগে শুকনা লম্বা একটা ছেলের সাথে। ঘুরে কাঁধের ব্যাগের সাথে নিজেও পড়ে যায় শালুক। ছেলেটি দ্রুত হাত বাড়িয়ে দেয়। উপস, লেগেছে নাকি খুব? উঠো উঠো, দেখে হাঁটবে তো? খচ্চর বেটা, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছেন আমি দেখি নাই? আপনি না দেখে ধাক্কা দিয়েছেন? এই মেয়ে তুমি? এনিওয়ে, নতুন। হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন? শালুক উঠে দাঁড়িয়ে ব্যাগ তুলে নেয়। সোজা হয়ে নীলের চেহারার দিকে তাকাতেই থমকে যায়। কতগুলো বছর পর শালুক আবারও সেই লোকটার সামনে দাঁড়িয়েছে অজান্তেই। নিজেকে পরিপাটি দেখানোর জন্য হাত দিয়ে চুলগুলো ঠিক করে নেয় শালুক। এভাবে কি দেখছো? আগে কখনো ছেলে মানুষ দেখো নাই? এনিওয়ে, তোমার ক্লাসরুম ওইদিকে। ডাক্তার, আপনি এখানে? আপনাকে আমি কতবার খুঁজেছি, কিন্তু বারবার আপনার অ্যাড্রেস খুঁজতে আমি ব্যর্থ হয়েছি। আমাকে? কেন? ইয়ে, আম, মানে এমনি, আমাকে চিনতে পারছেন আপনি? ওই যে একদিন আপনার কাছে আমি চেক আপের জন্য এসেছিলাম। মনে নাই? কত রোগী আসে প্রতিদিন, সবাইকে মনে থাকে না? শালুকের হাসি মাখা মুখটা মুহূর্তে আধার নেমে এলো যখন শুনলো নীল তাকে মনে রাখেনি। অবশ্য তাকে মনে রাখার মতোও নয়। নীল জোরপূর্বক হাসি দিল। সমস্যা নেই, আমরা আবার পরিচিত হতে পারি। আমার নাম, আই এম গন্না বি লেট। বাট আমার নাম তো শুনে যান। নীল পুরোটা না শুনেই চলে যায়। শালুক এটা ভেবে খুশি হয় যে অবশেষে তার ডাক্তারকে সে খুঁজে তো পেয়েছে। কয়েক বছর আগে যখন সে প্রথমবার নীলকে চেম্বারে দেখেছিল, প্রথম দেখায় সে ক্রাশ খেয়েছিল। তারপর আর কাউকে এতটা ভালো লাগেনি তার। সে কোনোভাবেই ভুলতেও পারেনি তাকে। কয়েকবার খোঁজার চেষ্টা করেও সফল হয়নি। ততদিনে নীল ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে গেছিল। বাট কলেজে দেখা হবে এটা কল্পনাও ছিল না। Hey beauty queen, are you single? তুই গিয়ে নাকি রে, আমার সিঙ্গেল দিয়ে তুই কি করবি? মানে প্রেম করতাম। ওকে, লেটস গো বেবি। নাও আই এম ইউর গার্লফ্রেন্ড। এইবার আমাকে 2টা শাড়ি কিনে দে, আর সাথে 4 জোড়া রেশমের চুড়ি। ঠিক আছে, বেবি দিব। এবার সত্য করে বল, শাড়ির উপর ক্রাশ খেয়েছিস নাকি? আমি দূর থেকে দেখেছি তুই কেমন হাবলার মতন তাকিয়েছিলি। অনেক আগেই। কি বললি উনি আমাদের স্যার? হুম, আমাদের এক সাবজেক্ট আছে ইয়ার। তুই তো ভাই আজ প্রথম আসিস, জানিস না আমি 2 দিন ক্লাস করেছি স্যারের। হেভি রাগি। ওনার আগের লুকটাই তো আমার ফেভারিট। মানে এই, তুই না বলছিস তোর কোনো ক্রাশ আছে পিচিকালের? তুই আর কখনো কারোর উপর ক্রাশ খাবি না? দেখ ভাই, আমি কিন্তু তোর এসবের মধ্যে নেই। আমি না তোর গার্লফ্রেন্ড? এতটুকু সাহায্য করতে পারবি না? অ্যানিওয়ে, আমাদের ক্লাসে জোস জোস ছেলের অ্যাডমিশন হয়েছে। চল চল, তাদের দেখলে তুই এই মুডি স্যারের চেহারায় ভুলে যাবি। তুই তোর শকুনের চোখ তোর কাছেই রাখ। আমি যাকে এত বছর ধরে খুঁজছিলাম আমি পেয়ে গেছি। মোনা আর শালুক স্কুল থেকেই বান্ধবী। ওরা দুজনেই একসাথে একই মেডিকেল কলেজে চান্স পেয়েছে। মোনা শালুককে টানতে টানতে ক্লাসরুম থেকে নিয়ে গেল। অন্যদিকে একতল ভবনের কিচেন
রুম ছেড়ে ড্রয়িং রুমে পা রাখতে রাখতে মধ্যবয়সী মহিলা দীপ্তি নিজের স্বামীর উদ্দেশ্যে বললেন, আর কতদিন মাইয়া বিয়া না করাইয়া ঘরে বসায়া রাখবা শালুকের আব্বা? এতদিন বলছিলা ভালো একটা ভার্সিটিতে চান্স পেলে তবে বিয়ে কথা বলবা। তুমি এত পাগল হয়েছো কেন দীপ্তি? মেয়ে আমাদের এখনো ছোট, সবে মেডিকেলে চান্স পেয়েছে, ভবিষ্যতে ব্রাইট, আর তুমি এখন বিয়ের কথা বলছো? দেখো শালুকের বাবা, তোমাকে আমি আবারও সতর্ক করছি, মাইয়া মানুষ বেশি দিন ঘরে রাখতে নাই, অনেক হয়েছে লেখাপড়া, এখন না হয় বিয়ের পর পড়বে। এখন বিয়ের কথা তুললে মেয়ে পড়াশোনায় মন দিতে পারবে না। আমি অত কথা শুনতে চাই না। আমার ভাইয়ের পোলা এবার বিদেশ গেলে আর আসবো আবার কয় বছর পর। তুমি রাজি থাকলে এবার ওদের বিয়া করাইয়া দিই, তারপর শালুক পড়তে থাকবে হেন থেকে। বিয়ে হয়ে গেলে কলঙ্কের ভয় থাকবে না। তোমার মেয়ে আগেই বলে রাখছে সে কোনো বিদেশি কামলা বিয়ে করবে না, করলে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার করবে। তাই তো নিজে পড়াশোনা করে এত দূর এসেছে। আমার কথা মাইয়া শোনে না, তুমি বললে না করতে পারবে না। তুমি একবার বলে দেখো, তাছাড়া আমার ভাইয়ের বাড়ি কি মাইয়া অসুখী হইব? এর জন্য মেয়ে তোমার কথা শুনে না, তুমি কখনো তাকে বোঝার চেষ্টাই করো না। কথা শেষ। মাইয়া আজ বাড়িতে আসলে কথা বলবা। রাজি হলেও ভালো, না হলেও সমস্যা নেই, বিয়া রাজুকেই করতে হবে। আমি ভাইয়ের লগে কথা দিছি। দীপ্তি রেগে আবার কিচেনের দিকে চলে যায়। শাহিন দীর্ঘশ্বাস ফেলে নিজ স্ত্রী স্বভাবের জন্য। বরাবর দীপ্তি একটু মেন্টাল টাইপের বিহেভ করে। শাহিন তার কথার কম জবাব দেয়, কিন্তু এবার কথা তার মেয়ের জীবনের। ক্লাস শেষ করে বের হয়েছে মোনার সাথে শালুকও ছিল, কিন্তু ভিড়ের মাঝে শালুক কোথায় হারিয়েছে মোনা খুঁজে পায় না। সে কি একটা ভেবে হেঁটে যায় ডাক্তার নীলের কেবিনের দিকে। সেখানেই শালুককে পেয়ে সে পেছন গিয়ে ভয় দেয়। ভাউ, আও শয়তান সেমরি, তুই! ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছিল। কি ভেবেছিলি ডক্টর নীল তোকে ধরে ফেলবে? ধীরে ধীরে কথা বল। স্যার তো কেবিনে নাই, কোথায় গেল বলতো? দোতলায় যেতে পারে, পুরুষ ওয়ার্ডে, যে দেখবি। না থাক, চল, আজ মনে হয় আর দেখতে পাবো না। মন খারাপ করে শালুক বের হতে যাচ্ছিল, হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি আসে। পাশের গ্রিলে দুবার জোরে হাত টান দেয়, একবারে লম্বা করে হাতের তালু কেটে গিয়ে রক্ত বেরিয়ে আসে। মোনা ভয় পেয়ে যায়, দ্রুত শালুককে টেনে আনে দূরে। কি করছিস? পাগল হয়েছিস? ইচ্ছে করে গ্রিলে হাত কাটছিস কেন? লোহা, এটা রিফেক্টের কথাটা তো ভাব। আমি স্যারের কেবিনে বসছি, তুই যা ডেকে নিয়ে আয় স্যারকে। কি বলতে হবে শিখিয়ে দিতে হবে না নিশ্চয়ই? দোস্ত, এটা বেশি বেশি করছিস, এমন পাগলামি ভালো না। তোর যেতে যত দেরি হবে তত বেশি ব্লাড লস হবে। মোনা দৌড় দেয়, নীলকে দেখেই থামে, হাঁপিয়ে নেয়। হোয়াটস রং? স্যার, আমার বান্ধবীর হাত কেটে গেছে, প্লিজ স্যার হেল্প করুন, আপনার কেবিনে বসিয়ে রেখে এসেছি। ওকে, আমি আদরি ম্যামকে পাঠিয়ে দিচ্ছি, তুমি যাও। স্যার, দেরি হয়ে যাবে, আপনি চলুন প্লিজ। আদরি ম্যাম বিজি আছেন, আমি ওনার কাছে গিয়েছি, উনি আপনার কাছে পাঠিয়েছেন। ওকে চলো, বাট এসব কেস তো আদরি ম্যাম সামলান। এবার আমাকে বলার কারণ কি পরে জেনে নিব। আহ মোনা রে, আমাকে বাঁচা, আমি তো মরেই যাব। বান্ধবী আমার পরিবারকে দেখে রাখিস। কি হচ্ছে এসব? এই মেয়ে, তুমি দেখে চলতে পারো না? আজ তো একটা ঝামেলার ব্যাগ, সকালে হাঁটতে হাঁটতে ধাক্কা খাও, এখন কিভাবে হাত কাটে? স্যার, আমার হাত কেটে গেছে আর আপনি আমাকে বকা দিচ্ছেন। আমি কি করব পড়ে যেয়ে কেটে গেলে? নীল হাত ড্রেসিং করে দেয়। শালুক একধানে তাকিয়ে আছে নীলের দিকে। এতটা কাছ থেকে দেখে শালুকের ঘোর লেগে যায়। নীল ভ্রু কুঁচকে থমকে ওঠে। কানে শুনতে পাও না? কি বলছেন স্যার? মনোযোগ কোথায় তোমার? স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বলে দিব। থ্যাঙ্কস স্যার, আমরা এখন আসি। মোনা, একটু বসে যাই, আমার মাথাটা ঘোরাচ্ছে প্লিজ। ওকে বস। রিক্সা ডেকে বাসায় চলে যাও, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মেডিকেল স্টুডেন্ট হয়ে রক্তের প্রতি ফোবিয়া রাখলে এগোবে কিভাবে? স্যার, আপনার নাম্বারটা দিবেন? হোয়াট? আমার নাম্বার দিয়ে কি করবে? আসলে আপনি এত হেল্প করলেন, এজন্য আপনাকে আঙ্কেল আন্টির সাথে পরিচয় করিয়ে দিতে চাই, তাই না শালুক? শালুক? হ্যাঁ, আমার বান্ধবীর নাম। একটু ব্যাকডেটেড লাগে, তাই অবাক হচ্ছেন?
তুই চুপ কর তো মোনা। স্যার, আপনার কি নামটা মনে আছে? দুজনেই এখন বের হও, আমার কাজ আছে। নীল এড়িয়ে গেল ওদের। মোনা ফিসলে হাসি দিয়ে শালুককে ধরে বাইরে নিয়ে যাচ্ছে। শালুক পেছন ফিরে আরো কয়েকবার নীলকে দেখে নেয়। পিচ্ছি শালুক, তোমার সত্যি লাজ নাই? আরে ভাই, এবার সামনে দেখে হাঁট না, পড়ে যাবি তো। হ্যাঁ দেখেছি। শোন দোস্ত, স্যার নাম্বার দিবে না এই জন্য বের করে দিল। তুই যদি আমাকে স্যারের নাম্বার দিতে পারিস, তোর একটা ইচ্ছা আমি পূরণ করব, প্রমিস। এই লোভ দিস না আমাকে, আমি আর তোর কথায় বিশ্বাস করি না। তাছাড়া স্যার আর নাম্বার দিবেও না। তাহলে ফোনটা চুরি করার প্ল্যান করতে হবে, দেখছি। এক সপ্তাহ পর শালুক কলেজ থেকে ফিরে চমকে যায়। তার বাসার ড্রয়িং রুমে বসে আছে রাজু। শালুককে দেখে উঠে দাঁড়ায় সে। কেমন আছো শালুক? রাজু ভাই, আমার নাম শালুক। কতবার বলেছি নাম অর্ধেক বলবেন না, আর যদি পুরো নাম বলতে কষ্ট হয় তাহলে নামই বলবেন না। আহা, এত সিরিয়াস হচ্ছ কেন মা? রাজু তোমার বড়, এভাবে কেউ কাউকে কথা বললে বড়দের সাথে? ইটস ওকে ফুপা, শালুক এখন বড় হয়েছে, ওর হয়তো খারাপ লাগে ব্যাপারটা। বলেছে ভালোই হলো, এখন থেকে নিজেকে শুধরে নিতে পারবো। এসেছেন রাতে খেয়েই যাবেন, আমি রুমে যাচ্ছি বাবা। তোমার হাতে ব্যান্ডেজ কেন? কিছু না। দ্রুত চেঞ্জ করে নে, তোর মামা মামিও বাড়িতে আসবে এখন। বাবা, আমার কাল কিছু টাকা লাগবে, একটা ফ্রেন্ডকে ট্রিট দিতে হবে। শালুক নিজের রুমে চলে গিয়ে দরজা আটকে দেয় ভেতর থেকে। সে বাইরের ড্রেস পাল্টে পুরনো একটা সালোয়ার কামিজ পরে নেয়। রাজু এসে দরজার কড়া নাড়ে। শালুক নিজের মা ভেবে দরজা খুলে দিয়ে রাজুকে দেখে মুখ কালো করে সরে আসে। রাজু এসে বিছানায় বসে। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই। আপনি বিদেশে আর যাবেন না? তুমি কি চাও? তোমার মতামতেরও প্রয়োজন আছে। বিয়ের পর তুমি যদি চাও। এক মিনিট, কার বিয়ে? ও, তোমাকে তো বলাই হয়নি, আমার আর তোমার বিয়ের কথা চলছে বাড়িতে। আজ বাবা মা আসবে ডেট ফিক্সড করতে। আমার বিয়ে আর আমিই জানি না? বাবা, বাবা। শালুক রেগে ঘর ছেড়ে নিজের বাবার সামনে গিয়ে দাঁড়ায়। শাহিন সাহেব হাতের চায়ের কাপ রাখেন, মেয়েকে টেনে পাশে বসান, মাথায় হাত বুলিয়ে দেন। তবুও আজ শালুকের রাগ কমল না। অন্য সময় হলে তার রাগ পড়ে যেত। মা, কি হয়েছে? আমার বিয়ে ঠিক করছো রাজু ভাইয়ের সাথে? তুমি জানো না বাবা, আমি অন্য একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করলে আমি তাকেই করব। ছেলে মানুষই করবি না শালু, সেই পিচ্ছি থেকে বলতেছিস তোর কোন ডাক্তার ছেলেরে পছন্দ, কিন্তু কোনোদিন তাকে আর খুঁজে পাস নাই, যার জন্য খারাপ ছাত্রী থেকে রাতারাতি পড়াশোনায় মনোযোগ দিয়ে মেডিকেলে চান্স নিছিস। কে সে? কোথায় থাকে? আদৌ কি জানতে পেরেছিস? আর পিচ্চিকালের কথা এখন ভুলে যা। মা প্লিজ, আমি তাকে খুঁজে না পাই, বাট রাজু ভাইকে আমি বিয়ে করব না। শালুক, আমাকে বিয়ে করতে প্রবলেম কোথায়? তোমার সব পড়াশোনার দায়িত্ব আমি নিই। টাকার বড়াই দেখাবেন না আমাকে রাজু ভাই। আপনি নিজের হাই ক্লাসের কোনো মেয়ে দেখেই বিয়ে করে নিন। তোর সাথেই রাজুর বিয়ে হবে শালুক, এটা আমার শেষ কথা। না হলে তোর সব পড়াশোনা আমি বন্ধ করে দেব। থামো দীপ্তি, আমার মেয়েকে আমি বুঝিয়ে বলবো। শালুক রেগে নিজের ঘরের দরজা আটকে দেয়। টেবিলের ওপর থাকা ওয়েট পেপারটি হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় শালুক। অন্যদিকে গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছে নীল। সবেই সে হসপিটাল থেকে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ড্রাইভার রিপন দক্ষ হাতে গাড়িটি কন্ট্রোল করছে। বাড়ির গেটে ঢুকে ডাক দেয় নীলকে। স্যার, বাসায় চলে আসছি, আপনি কি ঘুমিয়ে আছেন? না, আজ আর কোথাও বেরোবো না। তুমি বাড়িতে চলে যাও রিপন। যাওয়ার আগে গাড়িটি গ্যারেজে রেখে যেও, পিজু এসে মেরামত করে রাখবে। ঠিক আছে স্যার। স্যার, আপনার বাইক আমি মুছিয়ে রেখেছিলাম, তেল ফুল করে রেখেছি, যেমনটা বলছিলেন পার্কিংয়ে আছে। ওকে, শপিং ব্যাগগুলো ভেতরে দিয়ে যেও। নীল বাড়িতে প্রবেশ করে দেখতে পায় তার দাদি বসে পান বাটছেন। ছোট বোনটা দাদির পাশে বসে টিভি দেখছে। ড্রাইভার রিপন শপিং ব্যাগ রেখে চলে যায়। নীল গরমের জন্য শার্টের কিছু বাটন খুলে দিয়ে সোফায় বসে। দাদু ভাই এসে গেছো? আজকের দিন কেমন ছিল? পানি দেবো ভাইয়া? দে। ভালো ছিল দাদিমা। নীরা রিফাত আসেনি তোকে নিতে? আমাকে তো বলেছিল আজ আসবে। পানি নাও। রিফাত এসেছিল, আমি যাইনি ভাইয়া। ও আমার সাথে ঝগড়া করেছে। করবো না তো কি করব, তুই সেরি কথা শুনোস না, বেডা ছেলে একটু একটু রাগ দেখাবে।
তাতে তুই এমন করে ঝগড়া বাজালে ছেলেটা কি করবে শুনি? তুমি কথা কম বলো বুড়ি। ভাইয়া আমি আর রিফাতের সাথে যাব না। তুমি ওকে এ বাড়িতে আসতে নিষেধ করে দিবে। নীরা বড় ভাইকে খুবই ভয় পেয়ে চলে যায়। বাড়ির একমাত্র কর্তা এখন নীল। বাবার মৃত্যুর পর তার মা অন্য জায়গায় বিয়ে করে চলে যায়। নীলের দাদি ওদের দুই ভাই বোনকে বড় করেছে খুব যত্নে, তাই নীলও যেন বোন আর দাদির কোনো কষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখে। নীলের দাদি রহিমা বেগম বাটা পান মুখে পুড়ে নিল, এদিকে পূর্ণ দৃষ্টি দেয়। দাদু ভাই, তোমার সাথে আজ আজমিরার দেখা করার কথা ছিল, তুমি কি ভুলে গেছো? কোন আজমিনা? আমি বাসায় কোনো রোগী দেখবো না দাদিমা। রোগী হতে যাবে কেন? তোমাকে তো আমি গতকাল রাতেই জানিয়ে দিয়েছিলাম, ভুলে গেছো? নাকি আমার কথার কদর কমে গেছে? আসলে দাদিমা, ওই পাত্রী মেয়েটা ভালো নয়। তুমি বিশ্বাস করবে না দাদি, ওই মেয়ে দুইটা বয়ফ্রেন্ড রাখে। নীরা মুখ চেপে হাসে। নীল যে পুরো মিথ্যা বলছে দাদি তা ধরতে সময় লাগেনি। সে কপট রাগ দেখিয়ে বলেন, ওই মাইয়ার সাথে আমি অনেকবার মিটিং করছি, কয়েকবার লুকিয়ে লোক দিয়ে খোঁজ নিয়েছি। মেয়ে হীরের টুকরো, চরিত্রে কোনো ক্লেম নাই, অতি ভদ্র সুন্দরী। আমারে মিশা কথা বলা লাগবে না। তুমি যদি এমন করতে থাকো, আমি তোমাকে না জানাইয়া বিয়া ঠিক করব। আমি আজ খুব টায়ার্ড, রুমে যাচ্ছি দাদিমা। তুমি আজ বেশি করে ডাল ভর্তা করো তো, ঝাল ঝাল করে। পারবো না আর আমি রান্না করতে। আমার বয়স কি কম হয়েছে? এখনো আমার রান্না করতে হয় তোমার জন্য। পারলে রান্নার লোক নিয়ে আসো, না হলে না খেয়ে থাকো। নীল আর সেসব শুনতে পায় না। সে নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে একটা মেডিকেল বুক নিয়ে বসে যায়। বয়স 30 ছুঁই ছুঁই তার, অথচ সে এখনো সিঙ্গেল, এটা যেন মানতেই পারে না দাদি রহিমা বেগম। নীরারও শখ ঘরে একটা ভাবি আসুক, কিন্তু সেসব কোনোভাবেই সম্ভব হতে দিচ্ছিল না নীল। অন্যদিকে স্বপ্নে নীলের থেকে লাভ ওয়ার্ড শোনার পর শালুক খুশিতে লাফিয়ে ওঠে দেখে সে নিজের রুমেই বিছানায় এত সময় পড়ে পড়ে ঘুমাচ্ছিল। শালুক পরের দিনগুলোতে আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে নীলের সামনে আসে। ফাঁকা কেবিনের শালুক তখন নীলের সামনে দাঁড়ায়। তুমি কি জন্য কেবিনে এসেছো? আচ্ছা বলতে পারেন, আর কিভাবে ভালোবাসলে আপনি আমাকেও ভালোবাসতেন? এই মেয়ে, গেট আউট। আমি আজ উত্তর না নিয়েই যাবই না। বলুন না, কিভাবে কি করলে আমি আপনার মনের মতো হতাম, আর কতটা সুন্দরী হলে আপনিও আমার চোখের মাঝে ডুবে যেতেন, যেমনটা আমি আপনার চোখে তাকালে হারিয়ে যাই। শালুক প্লিজ, গেট আউট ফ্রম হেয়ার। আর কিভাবে ভালোবাসলে আপনার বুকটাও আমার জন্য ছটফট করতো ডাক্তার সাহেব? প্লিজ বলুন না। তুমি একটা পিচ্ছি, এই জন্য এখনো আবেগে গা ভাসাচ্ছ। দয়া করে বের হও, আর তোমার এসব অদ্ভুত কথা বন্ধ করো। ক্লাসে যাও। আজ আমি যাব না, আপনার থেকে উত্তর চাই। কেন আপনার পেছনে এরকম ঘুরঘুর করলেও আপনি আমাকে দেখতে পারেন না? আমি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমি কতদিন থেকে আপনার জন্য পাগল। আমার মেডিকেলে আসাটাও শুধুমাত্র আপনার জন্য। প্লিজ ম্যাডাম আসেন ভিতরে। কোনো সমস্যা? স্যার কি বিজি? স্টুডেন্ট শালুকের সাথে মিটিং চলছে নাকি? আদুরিকে প্রবেশ করতে দেখে শালুক মাথা নিচু করে নেয়। আড়ালে চোখের পানি মুছে মাথা নিচু করে বেরিয়ে যায়। আদুরি এসে চেয়ার টেনে বসে লাজুক হাসে। স্যার, মেয়েটা এখনো বাচ্চা, এজন্য আবেগ সামলাতে পারেনি। আমি বাহির থেকেই সব শুনেছি। আপনি উচিত জবাব দিয়েছেন। আপনি কোনো প্রয়োজনে এসেছেন? হ্যাঁ, না মানে আজ ডিউটি শেষ আমার সাথে এক কাপ কফি খেতে যাবেন? আমার কিছু ফ্রেন্ডরাও আসবে, আপনি গেলে সবাই খুশি হবে। আপনার ফ্রেন্ডের মাঝে আমার কাজ নাই, তাছাড়া আমি তাদের কাউকে চিনি না। বাট আপনাকে ওরা সবাই চেনে। আপনি এত পারফেক্ট এবং ভালো ডক্টর যে সবাই আপনাকে চেনে। সবাই আপনার সাথে দেখাও করতে আগ্রহী। সরি ম্যাডাম, আমার অন্য একজনকে টাইম দেওয়া আছে, আজ যেতে পারবো না, অন্য একদিন যাব। আদুরি ভাব জমাতে না পেরে সেখান থেকে চলে যায়। মনে মনে সেও নীলকে পছন্দ করে। যেমন নীল দেখতে সুন্দর এবং সুদর্শন, তার উপর এখনো সিঙ্গেল। সবাই যেন নীলের উপর একবার ট্রাই করতে চায়। নীল বুঝেও চুপ থাকে। অন্যদিকে রিফাত এসে বসে আছে নীলদের ড্রয়িং রুমে। নীলের দাদি নাস্তা পানি দিল সামনে। দাদিমা, নীরাকে দেখছি না, ও কি বাড়িতে নাই? তোমার সাথে দেখা করতে চায় না নাজ্জামাই, কি আর করব বলো? মেয়েটাকে হাজারবার বুঝিয়েও তো পারি না,
কিছু একটা করতে। বাড়িতে মা খুব অসুস্থ দাদিমা, এখন যদি নীরা না যায় মা খুব কষ্ট পাবেন। মা কষ্ট পাবে, আর বউয়ের যে কষ্ট হয় সেসব তোমার চোখে পড়ে না রিফাত? আমি আবারও বলছি, আমি যাব না তোমার বাড়িতে। নীরা, নীরা কেমন আছো? সেসব কথা রাখো। তোমাকে ভাইয়া জানিয়ে দিয়েছে না আমি আর তোমার বাড়িতে যাব না? তুমি নতুন একটা বিয়ে করে নাও। নীরা, ঠিক বলছি, কারণ তোমার বাড়িতে আমার 2 টাকার মূল্য নেই। আমি অনেক সহ্য করেছি, আর না। তোমার মা খুব ভালো, আমি খারাপ, তাই আমি তোমাকে ছেড়ে চলে এসেছি। এবার তুমি আরেকটা বিয়ে করে ভালো বউ এনে দাও তোমার মাকে। আহ নীরা, নাচ জামাইয়ের সাথে এমন করে কথা বলতে নাই। আর নিজের সতীন চাচ্ছিস? এই কেমন চাওয়া তোর? দাদি, তুমি সারা জীবন নিজের শাশুড়ির হাতে নির্যাতন হয়েছো, তারপরও যখন নিজের শাশুড়ি হয়েছো তখন নিজের ছেলের বউয়ের কাছে নির্যাতন হতে হতে তুমি এসব স্বাভাবিক ভাবতে পারো, বাট আমি এটাকে স্বাভাবিক ভেবে ওখানে সংসার করতে পারবো না। তাছাড়া যে পুরুষের মেরুদণ্ড মায়ের সামনে বাঁকা হয়ে নুয়ে পড়ে তার সাথে অন্তত আমি সংসার করতে পারবো না। নীরা, এবার বেশি বেশি বলছো। আমার মাকে নিয়ে তোমার এ তো কিসের প্রবলেম? তুমি সব সময় এমনটাই ভাবো। তোমার ভাবনা যেমন আমি ঠিক করতে পারবো না, তাই তোমার সাথেও যাব না। কি হচ্ছে এখানে? নীরা, কি ব্যাপার? নীল, তোর বোনকে প্লিজ বোঝা। হতে পারিস তুই আমার বন্ধু, বাট যখন প্রশ্ন আমার বোনের জীবনের, আমি তোর হয়ে কথা বলতে পারবো না। মানছি নীরা সব মিথ্যা বলে তোর মায়ের বিরুদ্ধে, বাট তোর মা কতটা সত্য বলে শোন। যেদিন বউয়ের সম্মানের জন্য দুনিয়ার সবার সাথে লড়ার মানসিকতা বানাতে পারবি সেদিন আসিস। নীল, আমার বোনকে এই 2 হাতে পেলে পুষে এতটা বড় করে তোর হাতে দিয়েছিলাম। তুই ওকে চিনতে না পারিস, বাট আমি চিনি। তুই চলে যা নীরা, যাবে না। নীলের কথায় রিফাত আর দাঁড়ায় না। নীরা আড়ালে কান্না করে। শ্বশুরবাড়িতে সে প্রথম দিন থেকে রিফাতের মায়ের কাছে মানসিক শারীরিক নির্যাতনের শিকার। প্রথম প্রথম নীরা মেনে নিলেও পরে রিফাতকে বেশ বোঝানোর চেষ্টা করেছে তার আড়ালে তার মা নীরার সাথে খুব বাজে আচরণ করে, বাট রিফাত কখনো তা বিশ্বাস করে না। বরং এইসব ব্যাপার নিয়ে রিফাত নীরার সঙ্গে উল্টে ঝগড়া করে। নীরা আর পারে না সহ্য করতে। কি, ওই মেয়ের এত সাহস! এবারও তোকে ফিরিয়ে দিয়েছে রিফাত। এর জন্য তোকে বারবার বলেছি অমন ঘরে বিয়ে করিস না। একে তো বিয়ের সময় বন্ধু ধোয়াই দিয়ে কিচ্ছুটি আমাদের দেয়নি, একটা সুতো বাপের বাড়ি থেকে আনেনি, আবার তোকেও এত বড় বড় কথা শুনিয়ে ফেরত পাঠিয়েছে। মা, মা সত্যি করে বলতো, নীরার প্রতি তোমার আনা সকল অভিযোগ কি সত্যি মিথ্যা ছিল? মা, নীলকে আমি চিনি। যদি নীরার ভুল থাকতো তাহলে মেরে হলেও নীরাকে আমার সাথে পাঠিয়ে দিত। কি, এখন বউ শালার কথা শুনেই তুই নিজের মাকে সন্দেহ করছিস রিফাত? তোর সত্যিই মনে হয় আমি নীরাকে না খাইয়ে রাখি, কথা শোনাই মারি? আচ্ছা, তুমি রেস্ট করো মা, আমি ওই ওয়াক্তে রান্নাঘরে রেখে যাচ্ছি হসপিটালে, তুমি খেয়ে নিও টাইমে। রিফাত হসপিটালের কথা বলে সোজা নীলের কাছে চলে আসে। হাতে পায়ে ধরে নীল এবারের মতো সুযোগ দেয়, নীরাকে বোঝায়। নীরা রিফাতকেও ভালোবাসে খুব, তাই আর না করে না, ওর সাথে যেতে রাজি হয়। রিপনের ডাকে নীল বেরোয়। স্যার, হসপিটালে যাবেন না? আসছি রিপন, গাড়ি বের করো। ওহো, আমি বাইকে চলে যাব আজ। তুমি নীরাকে পৌঁছে দিয়ে আসো রিফাতের বাড়িতে। জি স্যার। স্যার, গতকাল এক মেয়ে আমার থেকে আপনার নাম্বার নিয়েছিল, আপনার স্টুডেন্ট, এজন্য দিয়েছিলাম, আপনাকে জানিয়ে রাখা হয়নি। ইটস ওকে। তুমি নীরাকে পৌঁছে দিয়ে দাদিমাকে আজ একটু গার্ডেনে নিয়ে যেও। অনেক দিন বুড়ি বাহিরে যায় না দেখে তার মুড খারাপ হয়ে আছে, দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছে বুড়ি। অন্যদিকে রাজু আজ নিজের বাইক নিয়ে দাঁড়িয়ে আছে শালুকের বাড়ির সামনে। শালুক নিজের অ্যাপ্রনটা হাতে, ব্যাগ কাঁধে নিয়ে ঘর ছেড়ে বের হচ্ছিল। দীপ্তি এসে সামনে দাঁড়ায়। তোমার টিফিন সঙ্গে নিয়ে যেও। আজ দ্রুত ফিরে আসবো মা, টিফিন লাগবে না। ব্যাগ রাখো। ওহ, তোমাকে বলতে ভুলে গেছি, রাজু বাইরেও অপেক্ষা করছে, তোমাকে পৌঁছে দেবে। মা, রাজু ভাই কেন আমাকে পৌঁছে দিবে? বিয়ের আর কয়দিন বাকি, এতদিন তোমরা নিজেরা একটু চেনা জানা বাড়াও, তাও তোমাকে সকালে বিকাল ড্রপ করবে। বিয়ে মানে? বলেছি না আমি বিয়ে করব না ওই রাজুকে। গলা নিচু করে কথা বলো আমার সাথে। বিয়ে করবে না যখন
সোজা বাড়ি থেকে বের হয়ে যাও। আর যেন ফিরো না এই বাড়িতে। তোমার বাবাও একই কথা। আমি কোথাও যাব না আমার বাড়ি ছেড়ে। তাহলে রাজুকেই বিয়ে করতে হবে। যাও, এখন লেট হবে। ও হ্যাঁ, আজ থেকে তোমার পকেট মানি বন্ধ। মা, তুমি আমাকে কন্ট্রোল করতে চাইছো, বাট এটা আমি হতে দিব না বলছি। শালুক রেগে বেরিয়ে যায়। রাজুর হাসি মুখটা তার কাছে আরো কুৎসিত মনে হয়, কিন্তু আপাতত দ্বিতীয় অপশন নাই। শালুক তাই রাজুর বাইকে চড়ে। কলেজ পৌঁছানোর আগে ছোট্ট জামে শালুক যখন রাজুর বাইকের পেছনে বসে গরমে হাঁসফাঁস করছে, পাশে এসে একটা বাইক থামে। আনমনে নজর যায় শালুকের। ডাক্তার সাহেব আজ বাইকে? বাহ, এই তপ্ত রোদ্দুরেও তাকে দেখতে এত সুন্দর লাগছে কেন? এই যে ডাক্তার সাহেব, আপনার হেলমেট কোথায়? আপনার নামে মামলা করব। তুমি কে? আমাকে চিনতে পারছেন না? এই রাজু ভাই, আমি ডাক্তার সাহেবের বাইকে যাচ্ছি, উনিও আমার কলেজেই যাচ্ছেন। আরে আরে শালুক, এখনোই জ্যাম ছেড়ে দিবে। তুমি কোথায় যাচ্ছ? শালুক মেকি হেসে মাথার হেলমেট রাজুর বাইকে রেখে এক লাফে উঠে পড়ে নীলের বাইকে। জ্যাম ছুটে যায়। নীল বাইক টান দেয়। হঠাৎ বুঝতে পারে তার পেছনে কেউ উঠে বসেছে। এমন গাড়ির চাপে সে এখন বাইক থামাতেও পারছে না। পেছনে থেকে যায় রাজু। শালুক নীল এর কাঁধে হাত রাখে। আপনি বাইকও চালান? আমি জানতাম না। আচ্ছা, এরপর থেকে আমাকেও নিয়ে আসবেন। ভাড়া নিয়ে চিন্তা করবেন না, 3 টাকা করে আপনাকে বেশি দিবনি। তেলের দাম বাড়ছে, আমি বুঝতে পারছি। এই মেয়ে, আবার তুমি? নামো আমার বাইক থেকে। আমি দেখুন, বাসা থেকে ওই রাজুর সাথে বিয়ে ঠিক করছে। পকেট মানি বন্ধ, এরপর কলেজও বন্ধ করে দিবে। আপনাকে আর জ্বালাতে পারবো না। এখন প্লিজ আমাকে এখানে ফেলে যাবেন না। ইমোশনাল ব্ল্যাকমেইল করার কোনো প্রয়োজন নাই। এখন রাস্তা ক্লিয়ার। নামো আমার বাইক থেকে। আর তো একটু পথ আছে, নিয়ে চলুন না প্লিজ, না হলে আমাকে হেঁটেই যেতে হবে। ব্যায়াম হবে, স্বাস্থ্যের জন্য ভালো। নীল শালুককে নামিয়ে দিয়ে চলে যায়। শালুক বকবক করে ওখান থেকে হাঁটা শুরু করে। ক্লাসে লেট হয়। মোনা দৌড়ে আসে। কি ব্যাপার, আমার বেবি গার্লের মুড অফ কেন? দোস্ত, ডাক্তার সাহেব আমাকে হয়তো কখনো অ্যাকসেপ্ট করবে না। আমার প্রতি সামান্য উইক থাকলে আজ আমাকে ফেলে আসতো না। হয়তো আমি তাকে পেয়েও হারাবো। মন খারাপ করিস না। তোর বাড়িতে কি আবারও বিয়ের কথা বলছে? পারলে রাজুর সাথে আজ বিয়ে করিয়ে দেয়। ওই রাজুকে তো একটা কঠিন শাস্তি দিব। শোন না, তুই নাম্বার নিয়ে একটু ট্রাই কর, তারপর চরিত্রহীন করে মায়ের কাছে পেশ করা যাবে। তবেই যদি আমার মা বোঝে। আমাকে কেন সব বাজে ফাঁসাস ভাই? প্লিজ মাফ কর। তুই ছাড়া আমার আর কে আছে বল? হইছে, ইমোশনাল ড্রামা বন্ধ কর। দোস্ত, তোর জন্য একটা ছোট্ট গিফট, তোর ডক্টর সাহেবের পার্সোনাল নাম্বার। ওয়াও, লাভ ইউ বেবি, থ্যাঙ্কস। এই খুশিতে তোমাকে আমি আজকে 3টা কলম দিলাম। এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। রাখ তোর পেন তোর কাছে, লাগতো না আমার। দ্রুত তুই তোর ডক্টর সাহেবের গলায় ঝুলে পড় এবং আমাকে ক্ষমা দে, এটাই আমার চাওয়া। ওকে, লেটস গো। আজ তোর বাড়িতে যাব। রাজুকে মাঝ রাস্তায় ফেলে এসেছি। মাকে নিশ্চয়ই বলেছে রাতে আমাকে ঘরে ঢুকতে দিবে না তাহলে। ওকে। ছুটির পর মোনা আর শালুক বেরিয়ে পড়ে। মোনার বাড়িতে যাবে আজ ওরা। হাঁটতে হাঁটতে দুজন অনেক দূর এসেছে। রিক্সা মিলছে না। ভাই, আর হাঁটতে পারছি না। আজ হলোটা কি রিক্সার? কোনো মানবন্ধনে গেছে নাকি মরণ বন্ধনে গেছে বুঝতে পারছি না। গার্ডেনে বসি চল, তারপর আবার হাঁটবো। ওকে চল বসি, তারপর ভাইকে কল করে গাড়ি নিয়ে আসতে বলবো। ভাইয়ের 5টায় অফিস শেষ, তারপর চলে আসবে। শালুক মোনা গার্ডেনে এসে বসে মুরব্বী মতো একজন মহিলাকে এগিয়ে আসতে দেখে ভ্রু কুঁচকায়। ভাই আমাদের কাছেই আসছে মনে হয়। তাতে কি, পুরুষ মানুষ তো আর না, ভয় পাওয়ার কি আছে? দাদি কিছু বলবেন? তোমাদের নাম কি? আমি একা অনেক সময় বসে আছি, গল্প করার লোক পাচ্ছি না। বেশ তো, বসে পড়েন আমাদের পাশে। আমার নাম নয়নতারা শালুক। নাম শুনে হাসবেন না, আমার মায়ের পাগলামির ফল আমার নাম এমন। আর ও মনোয়ারা মোনা, আমরা 2 বান্ধবী, মেডিকেল স্টুডেন্ট, 1ম বর্ষ। আমার নাম রহিমা। তোমাদের বয়সী আমার ছেলের ছেলে মেয়েরা আছে। তোমরা জানো আমার নাতিও বড় ডাক্তার। দাদি, আপনি এই বয়সেও দেখতে খুব সুন্দর। যৌবন বয়সে নানা নিশ্চয়ই প্রেম করে বিয়ে করেছিল আপনাই। আরে না, আমাদের সময় মেয়েরা এত লেখাপড়া
করার সুযোগ তেমন পেত না। গ্রামে জন্মাইছিলাম, ছোট থেকে বাপে বিয়ে করাই দিছিল। সে আমাকে একবার দেখেই বিয়ে করে আনছিল। তাও কত ভালো ছিল সময়, তাই না দাদি? আর আমাদের সময় দেখেন, বাহিরে বাহিরে বড় হয়েছি, কাউকে পছন্দ অপছন্দ করার সুযোগ পেয়েছি, তবুও বিয়ে করতে হবে মনের বিরুদ্ধে। কি হয়েছে মেয়ে, তোমার কথায় কষ্ট খুঁজে পাচ্ছি? আরে দাদি, আমাদের শালু ছ্যাঁকা খেয়েছে, কলেজের ডক্টরের বউ হতে চেয়েছে। ডক্টর তাকে পছন্দ করে না। ওদিকে বাড়ি থেকে বিয়ে ঠিক করছে মামাতো ভাইয়ের সাথে, যাকে শালু পছন্দ করে না। ওই চুপ কর তো, বলতে বলতে সব বলছিস। আরে মেয়ে, মন খারাপ করো না। বিয়ে হচ্ছে কপালের লেখন, যেখানে লেখা আছে সেখানেই হবে, কেউ বাধা দিতে পারবে না। আর বিয়ের পর দেখবা স্বামীকে ভালোবাসা থেকে বিরত থাকতে পারবে না। মাইয়া মানুষে আল্লাহ এমনই বানাইছে, যে পাত্রে রাখবা সেখানেই ফুল হয়ে ফুটবে। দাদি, দাদি। কিরে রিপন, কোথায় হারাই গেছিস আমারে একা রাইখা? আর দাদি, আপনাকেই তো আমি খুঁজে পাই না, বসায় রেখে গেছি ওই দিকে, আপনি এখানে কিভাবে খুঁজে পাবো? দোস্ত, এটা নীল স্যারের ড্রাইভার। এই মহিলাকে দাদি বলছে কেন? দোস্ত, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? এটা ডক্টর নীলের দাদি? মাইয়ারা, তোমরা তাহলে ভালো থাইকো, আমার এখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আরে দাদি, কত গল্প করলেন, আর আমাদের সাথে যোগাযোগ করবেন না? আপনার অ্যাড্রেস দিন, একদিন বেড়াতে যাব। সত্যি? তাহলে তো ভালোই হয়, ঠিকানা লিখিয়ে যাও। এক রাতে নীল তখন বুক নিয়ে বসে আছে সামনে, ফোন বারবার ভাইব্রেট করছে। সে বেশ বিরক্ত হয়ে বই বন্ধ করে আননোন নাম্বার রিসিভ হতেই নীল রাগী গলায় বলে, আমি আশা করছিলাম এটা তুমি ছাড়া আর কেউ নয়। কি সমস্যা কি তোমার? কেন কলের পর কল দিচ্ছ? তাহলে আমাদের মনের কানেকশন কত স্ট্রং দেখেছেন? আমার কণ্ঠ না শুনেও বলে দিতে পারছেন এটা আমি। এটা মনের কানেকশন না। তোমার মতো বেয়াদব ছাড়া কে মিথ্যা বলে ড্রাইভারি থেকে নাম্বার নিতে পারে আমার ধারণা আছে। বাহ, তাহলে তো বলবো আপনি আমাকে একটু একটু করে জানতে শুরু করেছেন। এটা আমাদের রিলেশনের জন্য বেস্ট অপশন। এই মেয়ে, তোমার কি ভয় নেই? পুচকে এক মেয়ে হয়ে নীলের সাথে গেম খেলতে চাইছো? গেম খেলবো তো বিয়ের পর, এখন জাস্ট প্রেম করতে চাইছি। উফ, কল রাখো, বারবার ডিস্টার্ব করবে না। আপনি কল রেখে দিলে আমি সোজা আপনার বাড়িতে চলে যাব, দাদিমাকে নালিশ দিব, আপনি তারপর আমাকে বিয়ে করা ছাড়া আর অপশন পাবেন না। তার থেকে ভালো না একটু প্রেম করেন। তো আমার ফ্যামিলি সম্পর্কেও ইনফো বের করছো? শুধু তাই না, দাদিমা আমার ভালো বান্ধবীও। তুমি আমাকে টর্চার করছো এবার। বাহ, ডাক্তার নীল, এতটুকু এক পুচকে মেয়ের হাতেই জব্দ? তবে কাল ক্লাসে আসো, তারপর বোঝাবো কে কাকে জব্দ করবে। শালুক হাসে খুব ধীরে। নীল ধরতে পারে তার হাসি। সে আরো রেগে কল কেটে দেয়। এতটুকুতেই শালুকের মন ভালো হয়ে যায়। নীরা ভাইয়ের কথায় শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির সাথে ডেকে কথা বলেছে। রিফাত তখন হসপিটালে। রাইমা বেগম এসে সোফায় বসে। নীরা, এই নীরা, বাপের বাড়ি থেকে থেকে কি গায়ে তেল বানিয়ে আনছো? জানো না এই টাইমে আমি চা খাই? আমার চা কোথায়? আপনার ছেলে 5টায় চলে আসবে মা, তাই রান্নাটা আগে শেষ করছিলাম, দিচ্ছি এখনই বানিয়ে। এবার বাপের বাড়ি যেয়ে না আসার যে নাটক সাজালে, তা আবার আসছো কেন? আমার ছেলের সাথে কত বড় বড় ঘরের মেয়ের বিয়ের কাজ আসছিল, তাও আমি সেদিকে নজর দেই নাই। এই হিসেবে কোনোদিন তো কোনো সুতোখানাও বাপের বাড়ি থেকে আনো নাই, আর দুদিন পর পর চলে যাওয়ার নাটক করে আমার ছেলের কাছে ভালো সাজার চেষ্টা করো। মা, আপনার চা। আর হ্যাঁ, আপনি আমার বাপের বাড়ি থেকে কি কি চাচ্ছেন সেটার একটা লিস্ট করে দিতে বলেছি আমার ভাই, মনে করে লিখে দিয়েন। বাবা, এবার বাড়ি থেকে সুমতি হয়েছে দেখি, তাহলে তো ভালোই। শোনো, লিস্ট করার কিছুই নাই, যা সবাই দেয়। তোমাকে 5 ভরি গয়না গড়াই দিতে বইলো, সাথে একটা ঘর সাজাতে যে ফার্নিচার লাগে। দেখেছো তো পাশের বাড়ির করিম বিয়ে করে কি কি আনছে শ্বশুর বাড়ি থেকে। তোমার অত বেশি আনা লাগবে না, সবকিছু একটা একটা করে দিতে বইলো তোমার ভাইকে। আচ্ছা, তাহলে আপনিও খুশি? আমার খুশি দিয়ে আর কি হইব, ব্যবহার তো সব তুমি করবা, তোমার জন্যই তো আনতে বলছি। আচ্ছা ঠিক আছে, চা কেমন হয়েছে? তোমার হাতের চায়ের যে স্বাদ, তার থেকে ড্রেনের পানির স্বাদ ভালো হবে।
এখানে সরসের মতো দাঁড়িয়ে না থেকে দ্রুত রান্না শেষ করো, আমার ছেলে আসার সময় হয়ে গেছে। নীরা সবটা নীরবে হজম করে নেয়। ইচ্ছে করে আজ গরুর দুধটুকু পুড়িয়ে ফেলে আসে রাইমার কাছে। মা বলছে যে রান্নাটা শেষ, ঘরের যে যে কাজ দিয়েছেন কাজগুলো শেষ, শুধু দুধটুকু পুড়ে গেছে। আপনার ছেলে আম দুধ খেতে এত পছন্দ করে, আজ তো দুধ আর নেই, কিভাবে আবার জাল করব? ওরে মুখ পুরি, তুই তোর হাত পুড়াইতে পারোস নাই, আমার ছেলের জন্য রাখা দুধটুকু পুড়িয়ে ফেলেছিস। হায় হায় হায়, এই তোর ধ্যান কোথায় থাকে? আহ মা, আমার হাত মুছে ধরছেন কেন? ছেড়ে দিন, লাগছে। মা ছেড়ে দিন। তোকে আমার সংসারে আনছি থেকে তুই আমার সংসারে একটা একটা করে সব ধ্বংস করছিস। তোর হাত আজ আমি ভেঙেই ফেলবো। ঠিক বলছো মা, এমন হাত আর রাখা উচিত না, তুমি ভেঙে দাও হাত। রিফাতের কণ্ঠে চমকে যায় রাইমা। দ্রুত বেগে ছেড়ে দেন নীরাকে। রিফাত তখন দরজায়, নীরা দৌড়ে যায় রিফাতের কাছে। লুকায় সে পেছনে। রাইমা ছেলের আগমন বুঝতে পারেননি। ভয়ে তিনি কি বলবেন বুঝতে পারছেন না। নীরা, হাত দেখি। বাবু, তুই আমাকে ভুল বুঝছিস। তোর বউ আগে আমার চুল টেনে ধরেছিল, ওর হাত থেকে বাঁচতে আমি ওর হাত ওভাবে ধরেছি। মা, দয়া করে আজ তুমি তোমার নাটকটা বন্ধ করো, প্লিজ বন্ধ করো। এতদিন তুমি আমার সামনে নীরার সাথে এক ব্যবহার করছো আর আড়ালে অন্য ব্যবহার। নীরা যা যা বলতো সব সত্যি ছিল। আমি বোকা যে মায়েরও যে খারাপ রূপ থাকতে পারে কল্পনাও করতে পারিনি। এই মেয়ে আমার নামে তোর কানে বিষ ঢেলেছে রিফাত। বাবু, মাকে ভুল বুঝছিস। নীরা, তোমার যা যা আছে প্যাকিং করে নাও, বাসা ঠিক করেই এসেছি আমি। বাবু, তুই মাকে ফেলে বউ নিয়ে বাসা ভাড়া থাকবি? বাবু, তোর মা আমি, বউয়ের জন্য বাড়ি ছেড়ে যাবি? ঠিক বলেছ, তুমি আমার মা, তোমার প্রতি আমার দায়বদ্ধতা আছে, কিন্তু নীরার নেই। ও কেন এত অত্যাচার সহ্য করবে? তোমার প্রতি আমার যা দায়িত্ব আমি তা পালন করার চেষ্টা করব, কিন্তু নীরাকে আর নির্যাতন হতে দেব না। বলছি যে তুমি যখন সব দেখছো, আমাকে বিশ্বাস করছো, এটাই আমার জন্য অনেক। বাড়ি ছেড়ে কোথাও যাব না। ওনাকে ক্ষমা চাইতে বলো, আর যেন আমাকে পারিশট না করে সেই প্রমিস করতে বলো। আমি এতদিন যা করেছি ভুল করেছি মানিরা, তুমি মাফ করো। আমি চাই না আমার ছেলে দূরে যাক, আমি সহ্য করতে পারবো না। তোমাকে আমি আর কিছুই বলবো না। নীরা, তোমাকে আমি প্রমিস করছি, তোমাকে আর অশান্তিতে রাখবো না। তুমি চলো, আমরা ভালো থাকবো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনি রুমে যান, ফ্রেশ হন। তার ছেলে তাকে বিশ্বাস করে না এক বিন্দু, এটাই তার জন্য সবচেয়ে কঠিন শাস্তি হবে। সে নিজ চোখে আমাদের শান্তিতে থাকতে দেখবে, এটাই তার জন্য বড় শাস্তি। আজ সারাদিনের সব কিছুই রিফাত সিসিটিভিতে দেখেছে। কারণ নীল এই বুদ্ধি দিয়েছিল রিফাতকে। তার বোন যেহেতু খুব খারাপ, তাই লুকিয়ে ফুটেজ কালেক্ট করে নীলকে দেখাতে বলেছিল। বাট সত্য রিফাতের সামনে আজ। নীল সবটা নীরার থেকে শুনে মুচকি হেসে ফোন রেখে দিল। দাদি তখন ঘরের দরজায়। দাদু ভাই, দেখে যাও কে এসেছে। তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দেব। আমার সাথে কে এসেছে শুনি? হাই ডক্টর নীল, আমি উর্মি। আপনার পরিচয়? দাদু ভাই, তোমাকে বলেছিলাম না যে মেয়েটির কথা, সে উর্মি, মাস্টার্সে পড়ে। তোমরা কথা বলো, আমি নাস্তার ব্যবস্থা করি। দাদিমা, আপনার কষ্ট করে কিছুই আয়োজন করতে হবে না, আমি শুধু কথা বলেই চলে যাব, প্লিজ। কি মিষ্টি মেয়ে। আচ্ছা, কথা বলো, আমি ডাইনিং রুমেই আছি। আমার দাদির মেন্টাল হেলথ ঠিক নাই, দয়া করে মাইন্ড করবেন না। আমি বর্তমানে বিয়ের জন্য প্রিপারেড নই, আপনি আসতে পারেন এখন। আই নো, দাদিমা আমাকে আগেই বলেছে আপনি এই কথা বলবেন। শুনুন, একবার আমার সাথে কথা বলুন মন খুলে, দেখবেন ইজি, বিয়ে কোনো প্যারা লাগবে না। এই মেয়ে, লিসেন, আপনাকে আমার পছন্দ হয়নি, গেট আউট। আপনি খুব উগ্র মেজাজের। আপনি কি জানেন বেশি রাগী পুরুষ রোমান্টিক বেশি হয়? আই লাইক ইউ। বেহায়া, মেয়েরা এমন হয় নাকি? কোনো লাজ নাই? আপনি তো আমার ফেসটা ঠিক মতন দেখছেন না। আচ্ছা বলুন, বিয়ের পর আপনি হানিমুনে কোথায় যেতে চান? ওটি রুমে না হলেও মর্গে শিওর। খুব ফান করতে পারেন দেখছি। এটা বলেন, আপনি পার্টনার হিসেবে কেমনভাবে দেখতে চান একটি মেয়েকে? পোশাক ছাড়া। উর্মি থেকে যায়। একটু লজ্জা পেয়েছে সে। নীল দেখতে চাইছে মেয়েটা কতটা, গিয়ে থামে। বাট তাকে অবাক করে উর্মি বলে ওঠে,
এটা তো কমন একটা ব্যাপার। তাছাড়া কি গুণাগুণ থাকবে? আমি আমার পার্টনারকে খুব কেয়ারিং দেখতে চাই। আপনার প্রশ্ন পর্ব শেষ হলে আমার রুম থেকে বের হন, পড়ব। ডিস্টার্ব হচ্ছেন? মুখে বলতে হবে? ওকে চলেন, আপনার বাড়িতে আপনাকে 1 কাপ চা বানিয়ে খাইয়ে যাই। আমি কিন্তু রান্নাটা পাক্কা হাতে জব্দ করেছি, শুধুমাত্র আপনার কথা ভেবে। দাদিমার বয়স হয়েছে, বিয়ের পর প্রথম দিন থেকেই তো আপনার পাশাপাশি কিচেনটাও আমাকেই সামলাতে হবে। আমি চা কফি খাই না। রান্না রপ্ত করলে আমার পছন্দ অপছন্দ রপ্ত করতে জানে নাই। আপনাকে আমার পছন্দ না, দয়া করে নিজের মুখটা আমাকে আর দেখাবেন না। উর্মি চলে যায়। দাদি তাকে বিয়ের আশ্বাস দিয়েছে। শালুক নিজের ঘরে বন্দি, কারণ তার মা তাকে বন্দি করে রাখছে রাজুর সাথে খারাপ ব্যবহার করার জন্য। শালুক রিল্যাক্স হয়ে বসে আছে বিছানায়, কল করছে নীলকে। নীল রেগে আছে এমনি। কল করছো কেন? সমস্যা কি? আমি ঘরে বন্দি, আপনি তো কলেজে আমাকে না দেখে আমার খোঁজও নিলেন না। অদ্ভুত, আমি কেন তোমার খোঁজ নিতে যাব? তোমার মতো মেয়েকে কার সাধ্য বন্দি করে রাখার? মা করে রাখছে, কলেজ বন্ধ করে দিতে চাচ্ছে আমার, রাজু বাজুকে বিয়ে না করার অপরাধে। বেশ তো, বিয়ে করে নাও। আপনি এমন কেন? কেমন? আমাকে প্লিজ বাঁচাতে আসেন, আমরা একসাথে পালিয়ে বিয়ে করি। ঘুমিয়ে স্বপ্ন দেখো? বাট জেগে স্বপ্ন দেখতে আমি বেশি পছন্দ করি। আচ্ছা বিয়ে করতে হবে না, আপনি তো স্যার, আমার বাড়িতে ফোন করে বলেন আমাকে যেন কলেজে যেতে দেয়। আমি পারবো না, এটা আমার দায়িত্ব না। নিরামিষ বেটা। শালুক কল কেটে দিল। এই মাঝরাতে সে তার জানালার গ্রিল খোলার চেষ্টা করে ব্যর্থ হলো। তার বাবাকে টেক্সট করলো, তার বাবা এসে দরজা খুললেন। মা, কি হয়েছে? মেসেজ করলা, তোমার পেট নাকি ব্যথা করছে খুব, ডাক্তারের কাছে যাবা? হ্যাঁ বাবা, খুব ব্যাখ্যা করছে, তোমাকে দেখেছি এখন একটু একটু কমতেছে। তুমি তো জানো তোমার মায়ের উপর জোর করতে পারি না। বিয়েটাতে রাজি হয়ে যাও, রাজুকে পরে আমরা দুজন মিলে টাইট দেব। ঠিক বলছো বাবা, আমার আসলে রাজি হয়ে যাওয়া উচিত। আচ্ছা তুমি যে ঘুমিয়ে পড়ো, আমি সকালে মায়ের সাথে কথা বলবো, রাজুকে কিছু শর্ত দিব, তারপর বিয়ে করব। এই না আমার মেয়ের মতো কথা। আচ্ছা তুমি ঘুমাও। শাহিন মেয়ের মনের দুষ্টু কল্পনার কথা বুঝতে পারে না। শাহিন দরজা খোলা রেখে চলে যায় ঘুমাতে। শালুক খুব সতর্কে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সামান্য একটা কাঁধে ঝোলানো ছোট্ট ব্যাগ নিয়ে, যেখানে আছে একটা ফোন আর একটা ওয়েট পেপার। নীল, নীল দরজা খোলতো। দাদিমা, এত রাতে আমার দরজায় ধাক্কা দাও কেন? তোমার শরীর ঠিক আছে তো? বাড়িতে ডাকাত পড়েছে মনে হয়। ডাকাত কোথায় পেয়েছো তুমি? আসতে চলো বাইরে দেখো, দরজার ওপাশ থেকে অনেক সময় ধরে নক করার শব্দ আসছে। এত রাতে কে নক করবে? নিশ্চয়ই ডাকাতের দল, পুলিশকে খবর দাও। আমি দেখছি। নীল এগিয়ে যায়, দরজা খুলে দেখে শালুক দাঁড়িয়ে আছে, ভেজা শরীরে, এলোমেলো চুলে, কাঁধে ভেজা ব্যাগ। দরজা খুলতে দেখে হাসি দেয়। নীল অবাক হয়ে যায়। হ্যালো স্যার। তুমি এখানে? ঘন্টা আগে না বললে তোমাকে বন্দি করে রাখছে? ভেতরে দাদি আছে, আমাকে আগে ঢুকতে দিন, ঠান্ডা লেগে যাচ্ছে আমার, চেঞ্জ করব। কখনো না। তোমাকে কেন আমাদের বাড়িতে ঢুকতে দিব? দরজায় কে নীল? ডাকাত নাকি? আমি দা এনেছি, হাতে দাও। দাদিমা, আমি শালুক, ওই দিন পার্কে দেখা হয়েছিল মনে নাই? আরে এই পিচ্চি মেয়েটা, আসো আসো। এ কি তোমার এই হাল কেন? একটু আগে যে বৃষ্টি হলো, তুমি ভিজেছো? ঠিক আছে দাদিমা, চেঞ্জ করতে পারি? নীল রেগে বুম। রহিমা বেগম তাকে সরিয়ে শালুককে নিজের ঘরে নিয়ে গেলেন। নিজের শাড়ি বের করে দিলেন পরতে। ঢিলে হওয়া ব্লাউজের সাথে সাদার মধ্যে একটা শাড়িতে শালুককে দেখতে আরো সুন্দর লাগছে। রহিমা বেগম বুদ্ধিমতী, তিনি শালুককে বেশি প্রশ্ন এই মাঝরাতে করলেন না, নিজের পাশে বিছানা ছেড়ে ঘুমাতে দিলেন। এই বাড়িতে কোন মতলবে এসেছো? দেখো দাদিমা কিচ্ছু জানে না, তুমি কোনো সিন ক্রিয়েট করবে না। আপনি আমাকে দাদিমার পাশ থেকে কিডন্যাপ করে নিয়ে আসছেন কেন? কথা বলার জন্য। এখন তোমার কিভাবে ওখানে শুয়ে ঘুম আসছে? তো জেগেই বা থাকবো কেন? কেন এসেছো এই রাতে একলা? ভয় করেনি তোমার? কিভাবে এসেছো এতটা দূর? একলা আসেনি তো, মোনাকে কল করেছিলাম, ওনাদের গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে। ভিজেছো যে? ইচ্ছে করেই,
হঠাৎ বৃষ্টি মন কেড়েছিল, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে অনেক টেনশন করছেন আমাকে নিয়ে। আমার বাড়িতে এসেছো, টেনশন তো হবেই। পালিয়ে এসেছি, বিয়ে করবেন আমায়? না, সকালে চলে যাবে। যাওয়ার জায়গা নাই। আপনি আমাকে বিয়ে করেন, আমার এমবিবিএস পাশ করার পর আমি আপনাকে ডিভোর্স দিয়ে আপনাকে মুক্ত করে দেব। আপনারও সুবিধা হবে। দাদি আপনাকে বিয়ের প্রেশার আর দিবে না। পরে ছেড়ে গেলে আমার দোষ দিয়েন। তাছাড়া বদ্ধ ঘরে আমি আপনার স্ত্রীর অধিকার চেয়ে কখনো সামনে দাঁড়াবো না। ভেবে দেখা যাবে, এখন যাও, ঘুমাও। কথা তবে ওইটাই, সকালেই বিয়ে করে নেব। সকাল সকাল দাদির হাজার প্রশ্ন নীলের কাছে। নীল সব গুছিয়ে উত্তর দিতে পারছে না। শালুক নিজে যেচে বলল, দাদিমা, আগে আপনার নাতি বিয়ে করতে চায়নি, তখন আপনি কত কত প্রশ্ন করতেন, আর এখন বিয়ে করতে চেয়েছি শুনে তার থেকেও বেশি প্রশ্ন করছেন। এটা কি ঠিক? আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিবে, তাই পালিয়ে এসেছি, আর আপনার নাতিও আমার প্রেমে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার আপত্তি নাই, চলো তবে কাজী অফিসে। যে মেয়ে একবার আমার ঘর ছেড়েছে, আমাদের অনুমতির বাইরে বিয়ে করেছে, ওই মেয়ের পরিচয় আমি দীপ্তি বেঁচে থাকতে কখনো দিব না। মেয়ের প্রতি এত কঠোর হও না দীপ্তি, এইমাত্র মেয়ে আমাদের ভালোবাসায় তো খুঁজে নিয়েছে। তাছাড়া শুনেছি জামাই একজন বড় ডাক্তার, রাজুর থেকে দেখতে সুন্দর। দেখতে সুন্দর দিয়ে কি হবে? যেখানে একজন ডাক্তার হয়েও কমন সেন্স নাই, তার বয়সের কাছে আমাদের মেয়ে তো একটা বাচ্চা, সে কিভাবে এই বিয়ে করলো? ভালোবাসা হয়ে গেলে লজিক চায় না। তুমি তোমার মেয়ের হয়ে ওকালতি করা বন্ধ করো। দীপ্তি রেগে আছে, রাজু মন খারাপ করে আছে। কয়েকদিনের ফোনে পরিচিত বন্ধুকে তাই কল দিল। হ্যালো, কেমন আছো? বেশ ভালো। আজ আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে, মন খুশি? এদিকে আমার মন খারাপ। কেন জানতে চাইবে না? বলেন। আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়েছে বাড়ি ছেড়ে। মন খারাপ করেন না, মানুষের জীবনটা নদীর মতোই, এক কুল ভাঙে আরেক কুল করে। দিন শেষে সবাই ভালো থাকে, যার যার পাওনা নিয়ে নিজেকে মানিয়ে নেয়। হয়তোবা সে ভালোর আশায় আমাকে ছেড়ে গেছে। আপনিও কাউকে জুটিয়ে নিন, দেখবেন আপনিও তার মতোই ভালো থাকা শিখে যাবেন। এনিওয়ে, রাখছি, পরে কথা হবে। আপনার কলের অপেক্ষায় থাকবো। রহিমা বেগম বেশ অস্থির হয়ে আছেন। নীল সকালে হসপিটালে গেছে আর ফেরার নাম নাই। এদিকে ক্লাস করে বিকেলেই বাসায় ফিরেছে শালুক। আজ ওদের বিয়ে হয়েছে সকালে। রহিমা বেগম আছেন সেই এক্সাইটমেন্টে, কিন্তু শালুক বেশ নীরব। ওয়াও, নতুন ভাবি তো বেশ সুন্দর। আমার হাজবেন্ড। কেমন আছেন ভাবি? দাদিমার থেকে খবরটা পেয়ে ছুটে এসেছি। আপনি দেখতে বেশ মিষ্টি। থ্যাংক ইউ। আমি আপনার ছোট হব আপু, আমাকে তুমি করেই বলেন। তা কি করে হয়? আপনি বয়সে ছোট হলেও সম্পর্কে বড়। বসেন আপনারা। রিফাত দাদু ভাই এখনো আসছে না কেন বাড়িতে? এটা কোনো কথা বলো? দাদিমা, এমার্জেন্সি কেসে নীল আটকে গেছে, আপনাদের জানাই নাই। সকাল 8টার পর আসবে। কি সকাল 8টা? তার মানে আজ ওদের বিয়ের প্রথম রাত, আর দাদু ভাই কিনা হসপিটালের ওটি রুমে সময় কাটাবে ওই যন্ত্রপাতির সঙ্গে? হয়তো তাই হবে। এনিওয়ে ভাবি, আপনার হাতের চা খেতে চাই। নতুন ভাবিকে পেয়ে তুমি শুরু হয়ে গেছে। আমি তোমার হাজবেন্ডের আগে নীলের বন্ধু। এনিওয়ে, আপনাকে আমি কোথায় দেখেছি মনে হচ্ছে? কোথায় দেখেছি বলুন তো? আমি চা করে আনছি। শালুক উঠে যায়। সে বলতে চাচ্ছে না নীল রিফাতের সঙ্গে তার দেখা হয়েছিল 6 বছর আগে। একই কেবিনে দুজন জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার অরূপ কুমারের সাথে ওনারা রোগী দেখছিলেন। রিফাত নীলের চেহারা পরিবর্তন তেমন না হলেও এই কিছু বছরে শালুকের চেহারায় আমূল পরিবর্তন এসেছে। তাই তো নীল তাকে চিনতেও পারেনি। পরের দিন ডিউটি শেষ করে আসে নীল। চোখে তার ঘুম, ক্লান্ত শরীরে এসে ফ্রেশ হয়ে গা এলিয়ে দিয়েছে বিছানায়। হঠাৎ শালুকের আগমন। আপনি কি পরকীয়া আসক্ত? হোয়াট? যদি পরকীয়া করেন তাহলে এখনই বলুন আমাকে, না হলে পরে জানতে পারলে কিন্তু খবর আছে। আই এম টায়ার্ড, ডোন্ট ডিস্টার্ব মি, আউট। গতদিন আমাদের ফার্স্ট ডে নাইট ছিল, আর আপনি আপনার কাজ নিয়ে বিজি ছিলেন। আমার থেকে আপনার কাজ বড়? অবশ্যই আমার ডিউটি আগে, এখানে অন্য কোনো অপশন নাই। আমি আপনার বউ। তুমি তো এগ্রিমেন্টের শর্ত আগে রেখেছো, এখন ভুলে গেছো?
ওগুলোতে আমি জাস্ট কথার কথা বলেছি। আমার কি মাথায় সমস্যা আছে? যাকে ভালোবাসি তাকে পেয়েও হারিয়ে ফেলবো? দূর হও। হব না। এবার বলুন আপনি কেন বিয়ে করতে চান না? অশান্তির ভয়ে, কিন্তু এখন বিয়ে করে তাই আছি। আর কিছু? কলেজ যাচ্ছি, বাই বাই। রাতে কথা হবে। এনিওয়ে গেম হবে। বিকেলবেলা উর্মি এসেছে বাড়িতে। দাদিমা আজ আর মিষ্টি হাসি দিতে পারলেন না। শালুক এখনো ফেরেনি। উর্মি সোজা নীলের ঘরের দিকে যেতে নাই। দাদিমা ডাক দেয়, উর্মি, নীল ঘুমাচ্ছে, গত 24 ঘন্টা ডিউটি করছে। এখন ওকে ডিস্টার্ব করলে রেগে যাবে। তুমি এখানে বসো। আমি ওকে ডাকবো না, একবার দেখি চলে আসবো। এটা আবার কে দাদিমা? ভাইয়ের ঘরে চলে গেল? নীলের হবু স্ত্রী। হবু স্ত্রী? দাদিমা, আপনি দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়ে আবারও ভাঙতেও বসেছেন। এটা আমি কিছুতেই হতে দেব না। আরে শালুক, দাঁড়াও, শুনে যাও কথা। ভুল বুঝছো তুমি। নীল ঘুম থেকে উঠে বসেছে। সে আসলে আনমনে শালুকের ফেরার টাইম দেখছিল। উর্মিকে ঘরে ঢুকতে দেখে সে অবাক হয়। পিছু পিছু শালুক। বেবি কেমন আছো? দাদি জানালো তুমি অনেক টায়ার্ড। আমি মাথাটা হালকা টিপে দেই। তুমি এই ঘরে? এই মেয়েটিকে আমার ঘরে তার কি কাজ? বেবি এই মেয়েটাকে তোমার ঘরকে নিজের বলছে। তোমরা আমার কেউ নও। দয়া করে রুম ক্লিয়ার করো। ডু ইট ফার্স্ট। লিসেন মিস্টার ডাক্তার, যাই হোক, মেয়েটিকে এই ঘর ছাড়তে বলুন। আমি আপনার স্ত্রী, এই ঘরে আমিই থাকবো। আমি নীলের হবু স্ত্রী। দাদিমা নিজে আমাকে পছন্দ করেছে, এই ঘর ছাড়ার প্রশ্নই আসে না। মেয়েটির কথায় শালুক ভীষণ রেগে যায়। সে এগিয়ে যায় নীলের পাশে। নীলের সামনে দাঁড়িয়ে উর্মির দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি ফেলে। উর্মি রক্তচক্ষুতে চেয়ে আছে শালুকের দিকে। নীল এসবে বেশ বিরক্ত। শালুক নীলের থেকে এতটা খাটো যে পায়ের ওপর পা রেখে গলা ধরেও তার মুখ নাগালে পায় না। রেগে ওঠে। খাম্বার মতো লম্বা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন কেন? নিচে হন। বাট কি বলবে? ডিস্টেন্স রেখে বলো, শুনছি। চুমু খাবো। দূর হও। শালুক রেগে আরো শক্ত করে নীলের গলা নিচু করে ধরতে চাইল, কিন্তু ঘটনা বিপরীত। নীল এত শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। শালুক তাকে নাগালে না পেয়ে রেগে প্যান্টের চেনের দিকে হাত দিতে নিলেই চমকে নিচু হয়। শালুক ঠুস করে নীলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। উর্মি এসব দেখে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে ঘর ছেড়ে বের হয়ে যায়। এটা কি করলা? ঠিক করেছি। আপনার কয়টা নারী লাগে? ভেবেছিলাম ডাক্তারদের চরিত্র ভালো হয়, বাট আপনি তো পুরাই লুচ্চা। ঘরে আমার মতো একটা কিউট পিচ্চি বউ রেখে বাইরে এমন চক্কর চালাচ্ছেন। নিজেকে বউ দাবি করছো? তাহলে বউ নিজে থেকে এতটা দূর এসেছে, আমি কিছু না করলে পরে আবার দোষ দিবে। মানে? বোঝাচ্ছি। নীল শালুককে এক হাতে উঁচু করে ধরলো। বুকের সাথে মিশে পুচকে শালুক কাঁপাকাঁপি শুরু করলো। নীল অবাক হয়। তীর তীর করে কাঁপতে থাকা ওই চোখ দুটো নীল ভুলেই বসেছে সে কি করছে। শালুকের ঠোঁটের কাছে ঠোঁট জোড়া আনতেই দরজায় কড়া। নীরা বাইরে থেকে ডেকে উঠল, দরজা খোলা। নীরা আপু ডাকছে, ছেড়ে দিন প্লিজ। ও ঢুকবে না এখানে। তবু এখন ছেড়ে দিন। পরের বার আবার টোকা পড়ে দরজায়। নীল বেশ ডিস্টার্ব হয়। শালুককে ছেড়ে দিয়ে এগিয়ে যায়। বলো কি হয়েছে? ভাবি কোথায়? আমি বাড়িতে চলে যাচ্ছি, তাই বলতে এলাম। এই সময় কেন? আপু এখন রিফাত ভাইয়ের সাথে বের হবে। আপনি চিন্তা করছেন কেন? আপু সাবধানে যান। বাড়িতে পৌঁছে ইনফর্ম করে দিয়েন। ওকে সুইট ভাবি, বাই বাই। তুমি এসে আমার বোনকে তাড়াতে চাইছো? হ্যাঁ তো, আপনার থেকে আপনার বোন জামাই বেশি রোমান্টিক। আপু আমাকে আগেই জানিয়েছে ভাইয়ার একদিনের ছুটি। আপুরা এখন দুজন ঘুরতে বের হবে। আহা, আমি পেয়েছি একটা আনরোমান্টিক বুইরা খাটাস। বউকে নিয়ে লং ড্রাইভ তো দূরের, বউয়ের হাত পর্যন্ত ধরতে ইচ্ছে করে না। সরেন সামনে থেকে, আমার কাজ আছে কি চিনে। দিন দিন তুমিও অসভ্য হচ্ছ। বাহিরের একটা মেয়ের সামনে আমার সাথে অসভ্যতা করছো। ওটা ভালোবাসার প্রমাণ ছিল। শালুক চলে আসে ড্রয়িং রুমে দাদির কাছে। রহিমা বেগম হাসলেন মৃদু। এক সন্ধ্যায় দীপ্তি হসপিটালের বারান্দায় বসে আছে। চিন্তায় তার মুখে রানে। এমার্জেন্সিতে চিকিৎসা চলছে শাহিনের। হঠাৎ অসুস্থতায় দীপ্তি ভেঙে পড়েছে। ডাক্তার ঘন্টা পেরোতেই বাইর হয়। গায়ে সাদা অ্যাপ্রন, মুখে মাস্ক, হাতের মাস্কগুলো সে খুলছে। দীপ্তি এগিয়ে আসে। ডাক্তার, আমার হাজবেন্ড এর এখন কি অবস্থা? আগের থেকে বেটার, বাট ছোট একটা অপারেশন লাগবে।
আপনাকে ডিটেলস নার্স এসে বুঝিয়ে দিবে, তবে সার্জারি করাটা প্রয়োজন, তাহলে রিস্ক কিছুটা ফ্রি হবে। ও পুরোপুরি সুস্থ ছিল, হঠাৎ এত বড় রোগ কিভাবে হলো বুঝতে পারছি না। সার্জারি করালে ও সুস্থ হয়ে যাবে তো? আশা করা যায়। দীপ্তি দাঁড়িয়ে থাকে ওটির সামনে। নীল চেম্বারে চলে যায়। শালুক সবে ক্লাসের অফ টাইমে টু মারতে আসে নীলের কেবিনে। নীল তখন একটা রুগীর হিস্ট্রি দেখছিল। শালুক এসে তার কোলের উপর বসে পড়ে। আমাকে খুব মিস করছিলে মনে হচ্ছে। সেটা বললে কি ডাক্তার সাহেবের মন গলবে? ক্লাস নাই? 20 মিনিট পর। এখন ফ্রি আছি, তো বলুন কি দেখেছেন? কিছু হিস্ট্রি দেখছিলাম, সামনে অপারেশন আছে, আর কি কি টেস্ট বাকি ওগুলো একটু দেখছি। কিছু খাবে? না, আপনার ওই বোরিং বিস্কুট আমি খাবো না, বাট ইন্টারেস্টিং কিছু হলে খেতে পারি, যেমন 2-4টা চুমু। নীল যেন এই কথাটার অপেক্ষায় করছিল। সেকেন্ডে শালুকের কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে টেনে নেয় শালুকের কাঁধের পেছনটা। দুজনের নিঃশ্বাস চলছে স্পিডে। নীল মুহূর্তে টুপ করে শালুকের ঠোঁট দুটো নিজের মাঝে নিয়ে নেয়। নীলের বুকের কাছের শার্টটা খামচে ধরে আছে শালুক। হঠাৎ দরজায় টোকার শব্দে শালুক নীলকে ছেড়ে টেবিলের তলে নিচু হয়ে বসে। নীল হাসি দেয়। লুকাতে হবে না। কথা শেষ হওয়ার আগেই নার্স দীপ্তিকে নিয়ে প্রবেশ করে। নীল বেশ স্বাভাবিক হয়ে বসে। বসেন প্লিজ, বলুন আপনি এখন কি চান? সার্জারিটা করানো ওনার শরীরের জন্য বেটার অপশন বলেই মনে হচ্ছে আপনাদের কথা মতো। আমি অনুমতি দিচ্ছি, তবে প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, ওনাকে সুস্থ করে দিন, ওনার যেন কিছু না হয়। আস্থা রাখুন, আপনি সাইন করে ফর্ম ফিল আপ করে দিন। সামনের দিন 10টায় সার্জারি হবে। আচ্ছা, আমি এখন আসি। বের হও, এখন চলে গেছে ওরা। এ কি, তোমার চোখে পানি কেন? ব্যথা পেয়েছো? উনি যে রোগীকে নিয়ে এসেছেন, ওনার কি সমস্যা? হার্ট প্রবলেম। বাট তোমার কি হলো? রোগীর রিপোর্ট এগুলো আমি দেখতে পারি? কাঁদছো কেন? তোমার কোনো রিলেটিভ নাকি? ওনারা আমার বাবা মা। নীল থমকে গেল। শালুক কাঁদছে অঝরে। নীল তাকে শান্ত করার জন্য ব্যস্ত হলো। টিস্যু দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। শালুক একটু সময় কান্না করার পর নিজেকে শান্ত করলো। আমি একবার দেখা করতে চাই এখন, বাট ওনাকে উত্তেজিত করা ঠিক হবে না। তুমি সামনে গেলে তোমার উপরে রাগের কারণে ওনার আরও ক্ষতি হতে পারে, ইউ নো। লুকিয়ে দেখব। ওকে, আমি আসছি, চলো, তোমার ক্লাসে লেট হবে। কয়েকদিন পর শাহিনের সার্জারির পর সে বেশ সুস্থ। রাত তখন 9টা। শালুক বারবার কল দিচ্ছে নীলকে। নীল একটা মিটিংয়ের জন্য এসেছে 5 স্টার হোটেলে, সবার সাথে বিজি। মিটিং শেষ করে সবার থেকে একটু দূরে এসে ফোনটা বের করে। কি ব্যাপার ডাক্তার সাহেব, কল ধরছিলেন না কেন? খুব মিস করছো মনে হচ্ছে। তা তো করবই, যে সুন্দর হাজবেন্ড আমার, পরে না কেউ নিয়ে যায়। মিটিংয়ে আসছি, বিজি ছিলাম। সিনিয়র ডাক্তাররা আছেন অনেক, লেট হবে ফিরতে। তুমি পড়তে থাকো। ওকে, ঠিকানা দিন, আমি চেক করব সত্য না মিথ্যা। ওকে, আমি রিপনকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আসো, তোমাকে ঘুরিয়ে নিয়ে যাব। আমি কিন্তু সত্যি আসবো। সত্যি আসো। মুচকি হেসে নীল কল কেটে রিপনকে কল করে জানিয়ে দিল শালুককে নিয়ে আসার জন্য। নিজের বাবার অসুস্থতায় মেয়েটা বেশ কয়েকদিন মন খারাপে কাটিয়েছে। এখানে ঘুরতে এলে দুজনে ডিনার করলে মনটা কিছুটা ভালো হবে ভেবেই নীল মুচকি হাসি দিল। নীল স্যার ফোনে বিজি? নো, আপনারা ডিনার করে নিন, আমি পরে করব, আমার একজন গেস্ট আসছে। বাট সিনিয়র ডাক্তার মিস্টার অরূপ স্যার বলেছেন সবাইকে একসাথে ডিনার করতে। সিনিয়র ডাক্তার নারাজ হবেন। চলুন বসি একসাথে, বাট আমি ডিনার করব না। সবাই এসে আবার বসলো। কয়েক পদ খাবারে টেবিল ভর্তি ছিল। কিছুই নিচ্ছে না নীল। অরূপকে ব্যাপারটি সে শেয়ার করে ক্ষমাও চেয়েছে, তাই সেও মুখ চেপে হাসি দিয়ে নীলকে আর খাওয়ার জন্য জোর করলো না। ম্যাডাম, স্যার হোটেলে টেবিল বুক করেছে আপনার জন্য। স্যার কখনো কোনো মেয়েকে পছন্দ করতো না নিজের মায়ের জন্য, বাট আপনার ব্যাপারে আমি বরাবর দেখছি সে খুব কেয়ারিং, আপনাকে অনেক বিশ্বাস করে। রিপন ভাই, আপনার স্যার কোথায় যেতে পছন্দ করেন, তার পছন্দ অপছন্দ আমাকে জানান, আমি চেষ্টা করব তার মনের মতো হওয়ার। এদিকে সবার ডিনার শেষ। কয়েকজন কলিগও চলে গেছেন, সিনিয়ররা চলে গেছেন। আদুরির সাথে আরও দুজন ডাক্তার সহ নীল এখনো বসা। আদুরি এগিয়ে আসে। স্যার যখন কিছু খাবেন না, শুধু একটু জুস খান, এটা বেশ ফ্রেশ। না বললে কিন্তু শুনবো না, আমার পক্ষ থেকে আপনাদের জন্য।
ওকে জুস নিতে পারি? রাতটা অস্বাভাবিক শান্ত ছিল। গ্লাসটা হাতে নেওয়ার সময়ও নীল কিছু বুঝতে পারেনি। জুসে প্রথম চুমুকের পর শুধু মনে হয়েছিল শরীরটা হঠাৎ ভারী হয়ে যাচ্ছে, চারপাশের শব্দগুলো যেন দূরে সরে যেতে লাগলো। কিন্তু অন্যদের খেতে দেখে স্বাভাবিক মনে করে পুরোটা খেয়ে নিল। স্যার, এনি প্রবলেম? আমাদের সার্ভ করা জুসে কোনো ড্রাগস অ্যাড করা হয়েছিল নাকি? আমি সত্য জানতে চাই। না স্যার, সব জুস ফ্রেশ সার্ভ করা হয়েছে। আপনার যদি খারাপ লাগে আমাদের রেস্টরুমে আসতে পারেন, আমরা প্রপার চিকিৎসা প্রোভাইড করব আপনাকে। ইটস ওকে, আই এম ফাইন। ড্রাগ খুব ধীরে ধীরে কাজ করে, আপনি বুঝতেও পারবেন না, আপনি অচেতন হয়ে যাচ্ছেন। সরি স্যার, এটা না করলে আমার চাকরিটা হারিয়ে ফেলতাম। নীল স্যার, এনি প্রবলেম? না, সবাই চলে যাচ্ছে, আপনিও যান। আমি অপেক্ষা করব, আমার ড্রাইভার আসছে। আপনাকে ফেলে আমি চলে যেতে পারি না। আমি অপেক্ষা করি, বাট আপনাকে দেখে অসুস্থ লাগছে। সামনে বসা মেয়েটার ঠোঁটে হালকা হাসি। নীল এবার উত্তর দিতে গিয়ে বুঝলো জিভটা ঠিকমতো কাজ করছে না। হৃদস্পন্দন অদ্ভুতভাবে ধীর লাগছে, অথচ মাথার ভেতর ভয় বাড়ছে প্রতি সেকেন্ডে। সে উঠে দাঁড়াতে চাইলো, পারল না। চেয়ারের হাতল শক্ত করে ধরতেই তার চোখে ভেসে উঠল মেয়েটা ধীরে ধীরে ফোনটা বন্ধ করছে। রেস্টুরেন্টের কর্মচারী ছেলেটা যেন কিছুই দেখছে না। তখনই প্রথমবার নীলের মনে হলো আমাকে ফাঁদে ফেলা হয়েছে। আরিফ, রুম রেডি আছে? জি ম্যাডাম, এটা আপনার রুমের চাবি। ওকে ধরো, রুমে নিতে সাহায্য করো। আর হ্যাঁ, কেউ যদি আসে খুঁজতে বলবে চলে গেছে। জি ম্যাডাম। রিপন আর শালুক পৌঁছায়। বুক করা টেবিলটা খালি। শালুক অবাক হয়। রিপন, আপনার স্যার এখানে নেই কেন? আমিও তো বুঝতে পারছি না, এটাই তো বুক করা টেবিল। আপনি বসেন, আমি ওই দিকটা খুঁজে দেখে আসছি। এক্সকিউজ মি, আজ পাশের টেবিলে ডক্টরসদের মিটিং হলো। ওনারা সবাই কি চলে গেছেন? জি ম্যাডাম, ওনারা মিটিং শেষে ডিনার করে বেরিয়ে গেছে। ম্যাডাম, কি অর্ডার করবেন? এই টেবিলের অর্ডার আগেই কাটা হয়েছে, আপনি চেক করুন। এখনো টেবিল ফাঁকা কেন? স্যার, অর্ডার ক্যান্সেল করে উনি চলে গেছেন, এই জন্য আমরা কোনো অ্যারেঞ্জমেন্ট করি নাই। এটা হতেই পারে না। আমি নিজে স্যারের সাথে কথা বলে জেনেছি স্যার স্পেশাল ডিনার ব্যবস্থা করেছিল। রিপন ভাই, ওনার সাথে তর্ক না করে আপনার স্যারকে কল করেন। ম্যাডাম, স্যারের ফোন বন্ধ বলছে। হতে পারে কোনো কাজে গেছে, আমি অপেক্ষা করি, সে নিশ্চয়ই চলে আসবে। আমার কাছে সবটা নর্মাল লাগছে না। স্যার অন্য কোনো প্ল্যান করলে আমাকে নিশ্চয় জানাতো। আমি একটু দেখে আসছি। দূর হও আমার থেকে, ডোন্ট টাচ মি। তা কি করে হবে ডক্টর নীল? আমি কতদিন থেকে আপনার পেছন পেছন ঘুরছি, আর আপনি কিনা একটা পুচকে মেয়েকে বিয়ে করে দিব্যি সংসার সাজাচ্ছেন। তাহলে আমি যে এতদিন আপনার পিছু ঘুরলাম, আপনার জন্য আমার বয়ফ্রেন্ডকে ছেড়েছি। তুমি ভুল করছো। অবশ্যই বলছি। আর এই ভুলের জন্য সকালে আপনার সাথে আমার বিয়ে হবে। আপনার বউ হয়ে আপনার সাথেই সারাটা জীবন কাটাবো। লিভ মি। আর মাত্র কয়েক মিনিট, তারপর আপনার ব্রেন ব্লক হয়ে আমাকে চিনতে পারবেন না কে আমি, শালুক নাকি আদরি। আদুরি কেমন জানি হেসে উঠে নীল নিজেকে কন্ট্রোল করার জন্য নিজের হাত কামড়ে ধরে। রক্তাক্ত হয়ে যায় হাত, চোখ বন্ধ করে নেয়। হঠাৎ দরজায় কড়া নাড়ে। আদুরি চমকে যায়। বাইরে থেকে স্টাফের আওয়াজ শুনে দরজা খুলে দিতেই হুড়মুড় করে ঢুকে পড়ে শালুক, রিপন, স্টাফ আরিফ। আদুরিকে কষে চড় মারে শালুক। আদুরি ফ্লোরে পড়ে। ডাক্তার সাহেব, এই চোখ খুলুন, দেখি আমি আপনার শালুক এসে গেছি। চোখ খুলুন প্লিজ। ম্যাডাম, স্যার 12 ঘন্টা পরে এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে, এই ড্রাগসে সমস্যা হবে না। তোকে আমি পরে দেখে নেব। রিপন ভাই, তুলেন ডাক্তারকে। গাড়িতে শালুকের ঘাড়ের ওপরে পড়ে আছে নীল। রিপন ড্রাইভ করছে। নীলের হাত থেকে কিছুটা রক্ত বেরোনোর পর নীল চোখ মেলে। ওড়না দিয়ে ক্ষতস্থান বেঁধে দিয়েছে শালুক। খুব গরম লাগছে শালুক। এসি অন করাই আছে ডাক্তার, ঠিক হয়ে যাবে। এক্ষুনি বাড়ি পৌঁছে যাব। কেন ওই বেয়াদব মেয়ের ফাঁদে পা দিলেন? তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। ম্যাডাম, হয়তো ড্রাগের কারণে স্যার এমন করছেন। স্যারের শার্ট খুলে দেন। শালুক আর রিপন টেনে এনে বিছানায় ফেললো নীলকে। নীল চোখ বন্ধ করে বকবক করছে। শালুক সেসব পাত্তা দিল না। দাদিমাকেও জানতে দিল না নীল অসুস্থ, না হলে প্যানিক করবে। রিপন চলে যায়। শালুক বিরক্তিতে তাকায়।
কত সুন্দর সেজে গুজে গেলাম প্রথমবার কারোর সাথে ডেটে যাব ভেবে, বাট আপনি আমার মুড নষ্ট করেছেন ডাক্তার সাহেব। এটা শাস্তি আপনাকে পেতেই হবে। আউচ। শালুক রেগে অন্য হাতে কামড় দেয়। নীল ঘুরে শালুককে জড়িয়ে নেয় নিজের সাথে। ছাড়া পেতেই হাঁসফাঁস করে শালুক। সকাল সকাল হসপিটালে খাবার নিয়ে আসে শালুক। বাবার পাশে বসে বাবার হাতটা ধরে। মা এসেছিস? এখন কেমন লাগছে আপনার বাবা? বেটার। তোর মা কোথায়? তোমার জামাইয়ের সাথে কথা বলছে বাহিরে ডিসচার্জের জন্য। তোমাকে আমার বাসাতে নিয়ে যাই বাবা, সুস্থ হয়ে তারপরে বাড়িতে যেও। তা হয় না, সুস্থ হয়ে বরং বেড়াতে আসবা। আসতে পারি? আসেন মা, বসেন বসেন। আপনি কষ্ট করে এত দূর এসেছেন, কোনো বলুন তো? তুমিও আমার আরেক ছেলে, নাতি বউ কিন্তু ঠিক বলেছে। চলো আমার বাড়িতে, নীলও খেয়াল রাখতে পারবে। এই রিকোয়েস্ট করবো না মা, সুস্থ হয়ে তো গেছিস, পরে বেড়াতে আসবো। আজ কতটা দিন বাড়িতে যাও না, মন ছটপট করছে। বেশ তবে। শালুক, নীল ডাকছে তোকে, যে শুনে আয়, আমরা আসছি এখানে। আচ্ছা মা, ভাত খেয়ে নাও, বাবাকেও খাইয়ে দাও। দাদিমা গল্প করেন, আমি আসছি। নীল দীপ্তি আর শাহিনের সাথে নিজ থেকে পরিচিত হয়ে ভালো ব্যবহার করছে। দীপ্তিও তাই ওদের ক্ষমা করে মেনে নিয়েছে। শালুকের মন অনেক খুশি। নীলের কেবিনে ঢুকতেই নীল দরজা লক করে দেয়। শালুক ভ্রু কুঁচকে তাকায়। মা বাবাকে পেয়ে আমাকে যে ভুলে গেছো? কি ব্যাপার? এটা আপনার বেডরুম নয়, হসপিটাল। এখানে দরজা লক করছেন কেন? বাট বউটা একান্ত ব্যক্তিগত আমার। নীল শালুককে টেনে বুকে নেয়। সকাল সকাল শালুক উঠে নীলের সাথে দেখা করার সুযোগ পায়নি। রান্না বান্না করে হাতের কাজ শেষ করে এখানে আসবে বলে তৈরি হয়েছে। নীলের যখন ঘুম ছুটেছে, শালুক দ্রুত বেরোনোর জন্য তাড়া দিল। নীলও তৈরি হয়ে একসাথে বেরিয়ে আসছে ওরা। নীল শালুককে কোলের ওপর বসিয়ে সে চেয়ারে আরাম করে বসে শালুকের কিছু বেবি চুল হাতের আঙুলে পেঁচাতে পেঁচাতে প্রশ্ন ছুড়ল। গতদিন আমাকে কিভাবে খুঁজে পেয়েছিলে? আপনিই তো হিন্ট দিয়েছিলেন, ফ্লোরে আপনার পেন ফেলে, তারপর স্টাফকে চেপে ধরতেই সত্য বলে দিয়েছিল সিসিটিভি দেখবো। সেই ভয় পেয়ে যায় ছেলেটা। আমার পিচি বউটা খুব স্মার্ট দেখছি। সরি অ্যাগেইন গত রাতের জন্য। আপনি নাকি রিপনকে বলেছেন কমপ্লেন না করতে, এতে তো আদরি সাজা না পেয়ে। হিস, ওসব আমি দেখে নিব। এখন তুমি আমাকে আদর দাও। দেখো রাতে কামড়ে খামচে আমার কি হাল করেছো। আমি তো শার্টটার হাতাও গোটাতে পারছি না। কি সব বলছেন? এগুলো কি আমি ইচ্ছে করে দিয়েছি নাকি? তাছাড়া আপনি আমার গলায় কি হাল করেছেন যে আমি হিজাব ছাড়া বের হতে পারছি না? দেখি কোথায়। দুষ্টু হেসে নীল শালুককে অধরে ঠোঁট ছুঁইয়ে আদর করে দেয়। লজ্জা পায় শালুক। নীলের বুকে মাথা রাখে সে, চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নেয়। নীলের শরীরে মিষ্টি ঘ্রাণে সে মোহিত হয়, শান্তি অনুভব করে।